আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণকারীদের রোমহর্ষক ঘটনা। কাশ্মীরে অবস্থিত বাংলাদেশ নামের ছোট্ট ভূখণ্ডের অজানা গল্প। এবার বিস্তারিত। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন অন্তত ৫ শতাধিক বাংলাদেশি যোদ্ধা। তাদের একজন সিলেটের জকিগঞ্জের ইসমাইল চৌধুরী আকরাম, থাকেন লেবাননের রাজধানী বৈরুতে। ইরান দূতাবাসে ফিলিস্তিনি নেতা ইসরাইল আরাফাতের সঙ্গে কথা বলার পর তিনি পিএলওর হয়ে যুদ্ধ করতে চলে যান। কফি বানিয়ে খেয়েছেন কিংবদন্তি এই নেতার সঙ্গে। বললেন, জীবন নিয়ে যে ফিরে আসতে পারবো সেটা কল্পনাও করিনি। দেশে ফিরতে ইচ্ছে করলেও ফেরা হয় না তার। ২০১৭ সালে লেবাননের বৈরুত থেকে ফিরে বাংলাদেশ প্রতিদিনে সেই অভিজ্ঞতা লিখেছিলেন শিমুল মাহমুদ। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে সেটি। ফিলিস্তিন ইসরায়েল দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধ ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী লেবানন, সিরিয়া পর্যন্ত। ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার লড়াইয়ে পাশের দেশ লেবানন, সিরিয়ার সঙ্গে ইয়েমেন, এমনকি দূরবর্তী বাংলাদেশের মানুষও মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। অন্তত ৫ শতাধিক বাঙালি যুবক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ফিলিস্তিন ও লেবাননের মাটিতে। ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর হয়ে যুদ্ধ করেন তারা। অনেকেই অকাতরে জীবন দেন ইসরায়েলি মরণাস্ত্রের আঘাতে। তাদের সমাহিত করা হয়েছে সিরিয়া, ফিলিস্তিন ও লেবাননের মাটিতে। যুদ্ধক্ষেত্র থেকে যারা বেঁচে ফিরেছেন তাদের অধিকাংশই পরে ইউরোপের বিভিন্ন দেশে ঠাঁই নিয়েছেন। গত ২৭ জানুয়ারি বৈরুত রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রেখেই ভিআইপি লাউঞ্জে স্থানীয় সাংবাদিক বাবু সাহাকে পাওয়া গেল। তার কাছেই জানতে চাওয়া হলো ফিলিস্তিনে বাঙালি যোদ্ধাদের কাউকে পাওয়া যাবে কিনা। তিনি আশ্বস্ত করলেন, বিকালে বাংলাদেশ দূতাবাসে কমিউনিটি সমাবেশ আছে, সেখানে দেখা হয়ে যেতে পারে। বাবু সাহার প্রচেষ্টায় ৩ বাঙালি যোদ্ধার দেখা মেলে বৈরুত দূতাবাসে। আকরাম ছাড়াও অন্য দুজন হলেন ফেনীর দাগনভূঞার মোহাম্মদ উল্লাহ দুলাল ও সিলেটের দুরামিয়া। লেবাননে আরও বাঙালি যোদ্ধা আছেন বদিউল আলম তোতা, অহিদুল হক মুর্শেদ চৌধুরী। ইসমাইল চৌধুরী আকরাম বলেন, ১৯৭৭ সালের শেষের দিকে বাংলাদেশ থেকে ইরানের বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেই আমি। তখন রাষ্ট্রদূত মাসুম চৌধুরী আমাদের শেল্টার দিলেন। রাজনৈতিক কারণে তখন বাংলাদেশে থাকা ছিল ঝুঁকিপূর্ণ। আমরা ছিলাম ৭০ জন। এর কয়েকদিনের মধ্যে লেবাননের কজন মন্ত্রীসহ ইরান আসেন ইয়াসির আরাফাত। পরিচয়ের সময় আমাকে তিনি পছন্দ করলেন। বললেন, তোমরা যাইবা আমার সঙ্গে? আমি জিজ্ঞেস করলাম, কোথায়? তিনি বললেন, লেবাননে। সেখানে গিয়ে পিএলওতে যোগ দিবা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবা। আমি রাজি হয়ে গেলাম। বিভিন্ন প্রক্রিয়া শেষে পরের বছরই যোগ দেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে। ইসমাইল চৌধুরী আকরাম বললেন, বাংলাদেশের ৫ শতাধিক যোদ্ধার মধ্যে শতাধিক মারা যান যুদ্ধে। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবেই তাদের মৃত্যু হয়। যুদ্ধে আত্মরক্ষার কৌশল জানা খুবই গুরুত্বপূর্ণ। ভালো ট্রেনিং থাকলে আমাদের এত লোক মরত না। বর্তমানে কাজ করছেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীর দেহরক্ষী হিসেবে আরও ৩ জনের সঙ্গে। আকরাম বলেন, বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা লেবাননে গিয়ে পিএলওতে যোগ দিলাম ১৯৭৮ সালে। এরপর আমাকে নিয়ে গেল বালবাক এলাকায়। সেখানে গিয়ে দেখি আরও কিছু বাঙালি আছে। ঢাকার দোহার থানার আমাকে নিয়ে গেল ক্যান্টনমেন্টের মতো একটি এলাকায়। অস্ত্র সরঞ্জামের বিরাট জায়গা। আমাকে বলল, আমরা তোমাকে ট্রেনিং দেব আর বাঙালিদের তুমি ট্রেনিং দিবা। এখানে জমতে জমতে ১১৩ জনের মতো বাঙালি হলাম। আমরা ৮-৯ মাস থাকলাম এখানে। আমাকে প্রথমবারই বেতন দিল ১০৫০ লিরা। তখন $১ সমান ছিল $2.৭৫, মানে প্রায় $500 মতো। আমার চেয়ে পুরনোরা পাইত ৬০০ থেকে ৭০০ লিরা। তারা উপরে রিপোর্ট করলো, তার এত বেতন কেন? অফিসার বলল, সে আর্মি অফিসার। তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কারণ বয়স অল্প ছিল। আমি এসব নিয়ে মাইন্ড করতাম না। বললাম, আমাকে মানলে মানেন, না মানলে নাই। মানলে আপনার জান বাঁচব, না মানলে মারা পড়বেন। শেষে আমরা ১৬৩ জন বাঙালি হলাম। ১৯৮০ সাল। তখন আমাদের ১৭ জন ২২ জনের দলে ভাগ করে বিমান বিধ্বংসী কামানসহ বড় বড় অস্ত্রের দায়িত্বে দিল। রোমাঞ্চকর ঘটনার স্মৃতি জানতে চাইলে তিনি বলেন, আখের সাতিলা নামের একটি জায়গায় হাসপাতালে ইসরায়েলি কমান্ডোরা হামলা চালায়। ২২ জন ফিলিস্তিনিকে গলা কেটে হত্যা করে। আমরা বাঙালিরা সে যাত্রায় বেঁচে যাই।
এখন সেখানে একটি ব্রিজ হয়েছে। তিনি বলেন 1981 সালের শেষের দিকে আমাদের দক্ষিণ লেবাননে আরনামা জায়গায় নিয়ে যাওয়া হলো। তখন আরও 60 জন বাঙালি যোগ দিল। 1982 সালের শুরুতে আবু আরব নামের একজন অফিসার বললেন, যুদ্ধ সম্পর্কে কি জানো? টেক কেয়ার, মেবি ফাইট। তখন বুঝলাম যুদ্ধ করতে হবে। আমরা বাংকার বানালাম, ঠিকমতো ডিউটি পালন করছি। ফিলিস্তিনি অফিসাররা খুব কড়া, হরিণের মতো কান খাড়া করে চলছে। দোহারের সেলিম ভাই, গফুর ভাই, তখন তাদের বয়স 45 থেকে 50। তারা বলল, আকরাম, মনে হয় যুদ্ধ লাইগা যাইব, কি করা? বললাম, যুদ্ধ লাগলে যুদ্ধ করব। দেখি গাড়ির মধ্যে তেল ভরছে, অস্ত্রশস্ত্র দেখভাল করছে। 4-5 দিন পর ঘটল আসল ঘটনা। 1 ঘন্টার মধ্যে 10-12টা হেলিকপ্টার নামছে, ওপর থেকে বোমা মারছে। আমরা বাঙালিরা গুলির পর গুলি করছি, গুলি শেষ, এখন কে ভৈরা দিব? কোনো ফিলিস্তিনি সেখানে ছিল না, কোনো সিরিয়, লিবিয়ান, ইয়েমেনি সেখানে ছিল না। বাঙালিরা 173 জন যুদ্ধ করেছি। দোহারের সেলিম ভাই ছিলেন, এখন দেশে চলে গেছেন। তিনি বললেন, সবাই আকরামের কথা ফলো করেন, সে আরবি ভালো জানে, ইংলিশ তো বলতে পারে, রাস্তাঘাট চেনে। এত বড় ঘটনায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা বাঙালিরা একাই যুদ্ধ করলাম এখানে। এরপর আমরা হাঁটা দিলাম। কারো কাছে কোনো পাসপোর্ট নেই, পাসপোর্ট যে আনবো সেই পরিস্থিতিও নেই। আমরা 173 জন ছিলাম। 13 দিন হেঁটে আমরা সিরিয়ার বর্ডারে পৌঁছি। রাস্তায় দেখলাম অনেক বাঙালি মারা গেছেন। রাস্তায় বাটা জুতা, কেমি ঘড়ি পেয়েছি, দেখে বুঝেছি বাঙালি। 1981 সাল থেকে অনেক বাঙালি ঢুকেছে, কেউ বৈরুত দিয়ে ঢুকেছে, কেউ সিরিয়া দিয়ে। আমরা সিরিয়ার বর্ডার পেরিয়ে ভেতরে ঢুকে গেলাম। সিরিয়ান আর্মিরা আমাদের সব অস্ত্র নিয়ে গেল। আমরা বললাম আমরা আরাফাতের লোক। তখন তারা পিএলওর বড় অফিসারকে ওয়ারলেস করলো। ফিলিস্তিন থেকে পিএলওর লোক এসে আমাদের নিয়ে গেল, একটা ক্যান্টনমেন্টে রাখলো, সিরিয়া বর্ডারের একটা এলাকায়। আমরা প্রায় 150 জন বাঙালি হলাম। তখন তো ইসরায়েল দখল করে ফেলেছে পুরো লেবানন, শুধু বৈরুত ছাড়া। তখন খবর এলো লেবাননের অবস্থা ভালো হয়ে গেছে, ইসরায়েল জায়গা ছেড়ে দিয়েছে। আমরা কয়েকটা ক্যাম্পে 250 বাঙালি ছিলাম। এখানে আবু কায়েম নামের একটি ক্যাম্পে আমাদের জায়গা দিল। ওখানে গিয়ে দেখি ওরা একেবারে অরক্ষিত। 45 জন বাঙালি আছে সেখানে। বললাম, আপনারা এভাবে থাকেন কেন? ইসরায়েলিরা হঠাৎ করে বোম্বিং করলে তো বাঁচতে পারবেন না, বাঁচতে চাইলে আত্মরক্ষা করেন, ক্যাম্প বানান। সেখানে একটা খাল ছিল, তার পাশে তারা আবার ক্যাম্প বানিয়ে পাতা দিয়ে চেকে রাখলো। সেখানে বড় বড় অস্ত্রের গুদাম। রাশিয়া ও অন্যান্য দেশ থেকে অস্ত্র এনে এখানে মাটির নিচে রেখে দিত। এরপর 3 দিন পর হঠাৎ করে প্লেন থেকে বোম্বিং করলো। সেখানে তারা 7 জন ভাগ করে রান্না করত। 3 জন বাঙালি ও 4 জন ফিলিস্তিনি। শেলিং করার সঙ্গে সঙ্গেই এই 7 জন মারা গেল। আমরা তখন বাঙালিদের মাটি দিলাম সিরিয়ার ভেতরে। সাইদা জয়নাব নামের একটা এলাকায় অনেক বাঙালি থাকতো। 30 থেকে 35 জন বাঙালি মিলে সেখানে তাদের মাটি দিলাম। সেখানকার বাঙালিদের বলে আসলাম, আমাদের বাঙালি যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, আপনারা জিয়ারত করেন। 1983 সালের দিকে পিএলও 2 ভাগে ভাগ হয়ে গেল। আবু মুসা গ্রুপ নামের একটি দল হলো। তাদের সঙ্গেও আমাদের যুদ্ধ করতে হয়েছে। লেবাননে জাতিসংঘের বাহিনী মোতায়েনের পর ইসরায়েল লেবানন ছাড়তে শুরু করে। বাংলাদেশি যোদ্ধাদের অনেকেই শহীদ হন ওই যুদ্ধে। অনেকেই ইসরায়েলের হাতে আটক হয়ে দীর্ঘদিন পর ছাড়া পান। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন লেবাননেই বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছেন। এখনও খুঁজলে বৈরুতের কোনো গলিতে যুদ্ধের স্মৃতি ধারণ করা কোনো বাংলাদেশি বৃদ্ধকে পাওয়া যেতে পারে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। পাহাড়ে ঘেরা ছোট্ট বাংলাদেশ আছে ভারতেও, কিন্তু সেটা কোন রাজ্যে জানেন? কাশ্মীরের কোলে অবস্থিত ছোট্ট একটি গ্রামের নাম বাংলাদেশ। যদিও 1971 সালের আগে এই গ্রামের অস্তিত্ব ছিল না কাশ্মীরে। 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন কাশ্মীরের জুরিমন গ্রামে হঠাৎ করেই আগুন লেগে যায়। তখন অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েন। তারা ওই গ্রাম থেকে একটু দূরে গিয়ে বসবাস শুরু করেন, একসঙ্গে গড়ে তোলেন ঘর। যেহেতু 1971 সালে নতুন রাষ্ট্র বাংলাদেশ গড়ে ওঠে, তাই নাম মিলিয়ে কাশ্মীরের এই গ্রামের নামও রাখা হয় বাংলাদেশ। কাশ্মীরের বান্ডিপুরা জেলায় অবস্থিত এই বাংলাদেশ গ্রাম
পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই পাহাড়ি গ্রামে প্রথম দিকে ৫-৬টি বসতবাড়ি ছিল। এখন সেখানে ৫০ থেকে ৬০টিরও বেশি বসতবাড়ি আছে। প্রায় ৩০০ লোকের বাস এই বাংলাদেশে। সেখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করেন চাষ ও পশুপালন করে। ১৯৭১ সালে এই গ্রাম তৈরি হলেও দীর্ঘদিন সরকারি খাতে এই জায়গার কোনো অস্তিত্ব ছিল না। ২০১০ সালে বান্ডিপুরা জেলা প্রশাসক কার্যালয় থেকে এই গ্রামকে মর্যাদা দেওয়া হয়। এই গ্রামের ইতিহাস যেমন রোমাঞ্চকর, তেমনি এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোরম। বর্তমানে এই বাংলাদেশ গ্রাম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। জম্মু ও কাশ্মীরের পর্যটন শিল্পে বিশেষ ভূমিকা পালন করছে এই বাংলাদেশ। গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁওয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশও। পর্যটকদের আনাগোনা বেড়েছে এই গ্রামে। শ্রীনগর থেকে বান্ডিপুরার দূরত্ব ৮০ কিলোমিটার। বান্ডিপুরা থেকে সোপুরের মধ্য দিয়ে পাহাড়ি পথ ধরে ৫ কিলোমিটার হেঁটে গেলেই পৌঁছে যাবেন এই বাংলাদেশে। সেখানে আছে উলার নামক এক লেক। একে কেন্দ্র করে গড়ে উঠেছে পুরো বাংলাদেশ গ্রাম। মূলত এই লেকের টানেই পর্যটকদের ভিড়ও লক্ষ্য করা যায়। কার্পেটের মতো সাজানো সবুজ বুগিয়াল আর লেকের পানি যেন কাশ্মীরের বাংলাদেশের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর তার সঙ্গে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উঁচু পর্বত। তার চূড়া ঢাকা থাকে সাদা বরফের চাদরে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, ব্যক্তিগত যোগাযোগের যতগুলো মাধ্যম আছে, ধরুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন কল অথবা ইমো, এই সব মাধ্যমের মধ্যে সবচেয়ে নিরাপত্তাহীন মাধ্যম হচ্ছে ইমো। প্রবাসী বন্ধুরা ইমো সবচেয়ে বেশি ব্যবহার করেন। আমরা দেখছি অহরহ ইমো রেকর্ড, ইমো ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে। সুতরাং আপনি কোন অ্যাপটি ব্যবহার করছেন, কোন মাধ্যমটি ব্যবহার করছেন, ব্যবহার করবার আগে অবশ্যই আপনি জেনে নিন এটা কতটা নিরাপদ। আমরা ফেসবুক বা ইউটিউব সার্চ করলেই দেখছি যে অসংখ্য ইমো কল রেকর্ড, ফাঁসের ভিডিও এবং অডিও। সুতরাং আমি যদি নিরাপদ থাকতে চাই তাহলে দুর্বল নিরাপত্তার মাধ্যমগুলোকে অবশ্যই পরিহার করব। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।